এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য সংবাদ দেখে থাকেন তাহলে সংবাদগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। কোন এলাকা থেকে সংবাদ দেখছেন অবশ্যই লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে আজকের এই মুহূর্তের ব্রেকিং নিউজ এক্সক্লুসিভ সংবাদগুলি। চীন, পাকিস্তান এবং বাংলাদেশ একত্রিত হয়ে তৈরি করছে সার্ক গোষ্ঠীর বিকল্প একটি গোষ্ঠী। প্রবল চাপে কোণঠাসা ভারত। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন বা সার্ক এখন কার্যত নিষ্ক্রিয়। আর এই সুযোগে দক্ষিণ এশিয়ায় নতুন গোষ্ঠী তৈরিতে তৎপর হয়েছে পাকিস্তান, চীন এবং বাংলাদেশ। ইতিমধ্যে পাকিস্তান এবং চীন এই দুই দেশের মধ্যে আলোচনা অনেকটা এগিয়েছে। শুধু তাই নয়, উপমহাদেশে ভারতকে কোণঠাসা একঘরে করতে এবার বাংলাদেশকেও নতুন এই গোষ্ঠীতে সামিল করছে চীন এবং পাকিস্তান। গত 19 জুন এই তিন দেশের প্রতিনিধিরা চীনের কুনমিং শহরে একান্ত বৈঠক করেছেন। সূত্রের খবর, বৈঠকে ঠিক হয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তানের মতো দেশগুলিকেও নতুন ওই গোষ্ঠীতে যোগ দিতে আমন্ত্রণ জানাবে বাংলাদেশ, চীন এবং পাকিস্তান। ওই সূত্রটি জানিয়েছে গত মে মাসেও আফগানিস্তানকে সঙ্গে নিয়ে চীন এবং পাকিস্তানের বৈঠক হয়েছিল। সেখানে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরকে আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারিত করার পাশাপাশি আঞ্চলিক সম্পর্ক বৃদ্ধির উপরে জোর দেওয়া হয়েছে। বাংলাদেশের শেখ হাসিনা পদচ্যুত হওয়ার পর থেকেই সেখানে ভারত বিদ্বেষী কার্যকলাপ বেড়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করেছে ইসলামাবাদ। উদ্দেশ্য একটাই, ভারতকে কূটনৈতিকভাবে তীব্র চাপে রাখা। প্রসঙ্গত 1985 সালে দক্ষিণ এশিয়ার 7টি দেশকে নিয়ে ঢাকায় তৈরি হয়েছিল সার্ক গোষ্ঠী। পরে 2007 সালে আফগানিস্তান ওই গোষ্ঠীতে যোগ দেয়। কিন্তু 2014 সালে কাঠমান্ডু সম্মেলনের পর আর এই গোষ্ঠীর দেশগুলি একসঙ্গে কোনো বৈঠকে বসেনি। 2016 সালে ইসলামাবাদে ওই সম্মেলন আয়োজন হওয়ার কথা ছিল, কিন্তু উড়িতে জঙ্গি হামলার প্রতিবাদে সার্ক সম্মেলন বয়কট করে ভারত। তারপর থেকেই কার্যত নিষ্ক্রিয় হয়ে যায় সার্ক গোষ্ঠী। সেই সুযোগ নিচ্ছে এখন পাকিস্তান এবং চীন। বাংলাদেশকে নিয়ে গঠন করছে সার্কের বিকল্প গোষ্ঠী। শুধু তাই নয়, এই তিন দেশের এই জোট তৈরি হলে ভারতের বড়সড় মাথা ব্যথার কারণ হবে সে কথা বলাই বাহুল্য। নয়াদিল্লির দীর্ঘ অপছন্দের সিপিইসি অর্থাৎ চীন পাকিস্তান ইকোনমিক করিডোর এবার বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হতে পারে। তার জেরে পূর্ব ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে চীনা ড্রাগন। সম্প্রতি চীন সফরে গিয়ে চিকেন নেক দখলের কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। ফলে চিন্তা বাড়বে শিলিগুড়ি করিডোর নিয়ে। শুধু তাই নয়, বঙ্গোপসাগরীয় এলাকাতেও নিজের প্রভাব বাড়াবে চীন। যদি বেজিং, ইসলামাবাদ এবং ঢাকা জোট হয় তাহলে ভারতের তিন দিকে শত্রুদের ত্রিভুজ গড়ে উঠবে। কার্যত শত্রুদের ঘোড়া টোপে আটকে যাবে গোটা ভারত। এবার উত্তরবঙ্গ জুড়ে বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে মোতায়েন থাকবে বিএসএফ জওয়ান, সতর্ক পুলিশ। কোচবিহারের কৃষক উকিল বর্মন অপহরণ কাণ্ডের পর সীমান্তে টনক নড়েছে বিএসএফের। তাদের জওয়ানরা চাষাবাদের সময় এবার কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডে মোতায়েন থাকছে। ইতিমধ্যে পুলিশের সঙ্গে বৈঠক করে এমন সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ। একই সঙ্গে সীমান্ত গ্রামে নজরদারি বাড়িয়েছে পুলিশ। তারা প্রতিটি সীমান্তের গ্রামবাসী এবং পঞ্চায়েত সদস্যদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে। বিএসএফের এক অফিসার জানিয়েছেন, গ্রামবাসীদের নিরাপত্তার স্বার্থে কাঁটাতারের ওপারে এবার বিএসএফ জওয়ানদের মোতায়েন করছে। উল্লেখ্য, 2 মাস আগে কোচবিহার জেলার শীতলকুচি সীমান্ত থেকে অপহৃত হয়েছিলেন কৃষক উকিল বর্মন। অভিযোগ, কাঁটাতারের বেড়ার ওপারের জমিতে চাষাবাদ করতে গেলে বাংলাদেশিরা তাকে তুলে নিয়ে যায়। ওই ঘটনায় রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এরপর রাজ্য সরকার পুলিশের তৎপরতায় ওই কৃষককে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হয়। এই ঘটনার পর সীমান্ত গ্রামে নিরাপত্তা নিয়ে পুলিশ, বিএসএফ, প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়েছে। কাঁটাতারের বেড়ার ওপারে জওয়ানদের মোতায়েন করার সিদ্ধান্ত এই বৈঠকেই চূড়ান্ত হয়েছে। প্রসঙ্গত, উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কাঁটাতারের বেড়ার ওপারে রয়েছে প্রচুর চাষাবাদের জমি ভারতীয়দের। ধান এবং সবজি চাষের পাশাপাশি জমিগুলিতে চা বাগানও রয়েছে, যার সঙ্গে কয়েক লক্ষ মানুষ জড়িত। পুলিশ এবং বিএসএফ সূত্রে খবর, চাষাবাদের জন্য কাঁটাতারের বেড়ার গেট সকালে নির্দিষ্ট সময় খোলা হয়, বিকেলে নির্দিষ্ট সময় বন্ধ করা হয়। কৃষক অপহরণ কাণ্ডের আগে পর্যন্ত জওয়ানরা গেটের এপারেই মোতায়েন থাকত। বর্তমানে কৃষকদের নিরাপত্তার জন্য বিএসএফ জওয়ানদের টিম কাঁটাতারের ওপারেও মোতায়েন থাকছে। রফা প্রায় চূড়ান্ত। 8 জুলাইয়ের আগেই ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি হচ্ছে ঘোষণা। শর্তাবলী প্রায় চূড়ান্ত। সব ঠিকঠাক থাকলে 8 জুলাইয়ের মধ্যে বহু প্রতীক্ষিত ভারত মার্কিন অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি ঘোষণা হতে চলেছে। সূত্র উদ্ধৃত করে সোমবার এমনটা জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম। বাণিজ্য চুক্তির খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে ওয়াশিংটনে রয়েছে ভারতীয় প্রতিনিধি দল। ওই দলের নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় বাণিজ্য বিভাগের
বিশেষ সচিব রাজেশ আগরওয়াল। ট্রাম্প প্রশাসনের সঙ্গে দর কষাকষিতে দেশের স্বার্থ রক্ষার ভার মূলত তাদের কাঁধেই। চুক্তির ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা বলে গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক পদস্থ আধিকারিক জানিয়েছেন। 8 জুলাই শেষ হচ্ছে ট্রাম্পের ঘোষিত নয়া শুল্ক নীতি কার্যকর স্থগিত রাখার মেয়াদ। তার মধ্যে বাণিজ্য চুক্তি না হলে আমেরিকায় পণ্য এবং পরিষেবা রপ্তানিতে চড়া শুল্কের কোপ পড়তে চলেছে ভারতীয় সংস্থাগুলির ওপর। তৃতীয়বার ক্ষমতায় আসার পরে এপ্রিল মাসের বেশ কিছু দেশের পণ্যের ওপরে চড়া শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নয়া শুল্ক নীতির কোপে পড়ে ভারতের ওপর 26% পাল্টা শুল্ক চাপান ডোনাল্ড ট্রাম্প। পরে অবশ্য 9 জুলাই পর্যন্ত এই সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। অপরদিকে সীমান্তে অনুপ্রবেশ রুখতে এবার হাতিয়ার প্রযুক্তি 52টি ডিফেন্স স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্যোগ নিল ভারত। ব্যয় হচ্ছে 26,968 কোটি টাকা। ওই কৃত্রিম উপগ্রহগুলির সাহায্যে রিয়েল টাইমে ছবি পাবে ভারতীয় সেনা। ফলে চীন, পাকিস্তান ছাড়াও ভারত মহাসাগরে নজরদারি মজবুত হবে। 2029 সালের মধ্যে ধাপে ধাপে স্যাটেলাইটগুলি উৎক্ষেপণ সম্পূর্ণ করবে ভারত। এ ব্যাপারে ইসরোর পাশাপাশি দায়িত্বে থাকছে 3 বেসরকারি সংস্থা। মহাকাশ নজরদারিতে ক্রমাগত শক্তি বাড়াচ্ছে চীন। বেজিংয়ের একের পর এক স্যাটেলাইট উৎক্ষেপণে বিপদ দেখছে ভারত। এই পরিস্থিতিতে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের সামগ্রিক নিরাপত্তার জন্য ইতিবাচক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে মোট 52টি ডিফেন্স স্যাটেলাইটের মধ্যে 21টি উৎক্ষেপণ করবে ইসরো। বাকি 31টি উৎক্ষেপণের দায়িত্ব রয়েছে 3টি বেসরকারি সংস্থা। 2026 থেকে 2029 সালের মধ্যে স্যাটেলাইটগুলি উৎক্ষেপণের টার্গেট নেওয়া হয়েছে। এই কৃত্রিম উপগ্রহগুলির সাহায্যে প্রায় তাৎক্ষণিকভাবে আরও ঝকঝকে ছবি পাবে ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বিমান বাহিনী। আজ 1 জুলাই, মাসের শুরু। একাধিক নিয়মে বিরাট বড়সড় বদল। প্রথমেই নজর রাখছে এলপিজি গ্যাস সিলিন্ডারের উপর। মাসের শুরুতেই বড় সুখবর, বিরাট বড় ছাড়। এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমলো অনেকটাই 1 জুলাই। জুলাই মাসের প্রথম দিনেই বিরাট বড় স্বস্তি। 19 কেজির কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় কমলো সিলিন্ডার পিছু 58 টাকা 50 পয়সা। যদিও বাড়িতে ব্যবহৃত 14.2 কেজির এলপিজি সিলিন্ডারের দাম এ মাসেও অপরিবর্তিত রয়েছে। এর ফলে সাধারণ পরিবারগুলির ওপর প্রভাব না পড়লেও হোটেল, রেস্তোরাঁ, ফুড সার্ভিস ইন্ডাস্ট্রি খানিকটা হাঁপ ছেড়ে বাঁচবে বলে মনে করা হচ্ছে। এই নতুন মূল্য কার্যকর হচ্ছে 1 জুলাই থেকেই। দেশের 4টি বড় শহরে নতুন দাম অনুযায়ী দিল্লিতে 19 কেজি সিলিন্ডারের দাম কমে দাঁড়ালো 1665 টাকায়। মুম্বইতে দাম কমে দাঁড়ালো 1616 টাকায়। কলকাতায় দাম কমে দাঁড়িয়েছে 1769 টাকা। চেন্নাইয়ে বর্তমানে 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে দাঁড়ালো 1823 টাকা 50 পয়সা। আগের দামের তুলনায় সমস্ত শহরেই আজ থেকে 58 টাকা 50 পয়সা করে প্রতি সিলিন্ডারের দাম কমলো। অপরদিকে আজ 1 জুলাই থেকে বাড়ছে মেল এবং এক্সপ্রেস ট্রেনের যাত্রী ভাড়া। এছাড়া রয়েছে একটি সুখবর, এবার টিকিট ক্যান্সেল করলে মিলবে বেশি রিফান্ড। একদিকে রেলের যাত্রী ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত, অন্যদিকে টিকিট বাতিলে রেল যাত্রীদের কিছুটা আর্থিক সুরাহা প্রদানের পরিকল্পনা। রাজ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে ভারসাম্য রক্ষায় মরিয়া রেল। জল্পনার অবসান ঘটিয়ে সোমবারে রেলমন্ত্রক ঘোষণা করেছে আজ মঙ্গলবার থেকে শর্ত সাপেক্ষে ট্রেনের যাত্রী ভাড়া বৃদ্ধি পেতে চলেছে। অন্যদিকে সোমবারই মন্ত্রকের শীর্ষ সূত্রে দাবি করা হয়েছে ট্রেনের টিকিট বাতিলে এবার ক্ল্যারিক্যাল চার্জ প্রত্যাহারের পথে হাঁটছে রেল। অর্থাৎ টিকিট ক্যান্সেলেশনের ক্ষেত্রে এবার তুলনায় বেশি রিফান্ড পেতে চলেছেন রেল যাত্রীরা। বর্তমানে টিকিট বাতিল করলে পুরো টাকা ফেরত বা ফুল রিফান্ড পান না যাত্রীরা। বিভিন্ন চার্জ কেটে তা ফেরত দেওয়া হয়। ওয়েট লিস্টেড বা RAC দুটো ক্ষেত্রে ওই ক্ল্যারিক্যাল চার্জ প্রযোজ্য হয়। জানা যাচ্ছে রেলের বিভিন্ন শ্রেণীভিত্তিক ওই ক্ল্যারিক্যাল চার্জের পরিমাণ সর্বনিম্ন 30 টাকা থেকে সর্বোচ্চ 60 টাকা। শীঘ্রই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতে চলেছে বলে রেল সূত্রে খবর। এদিকে আজ থেকে মেল এবং এক্সপ্রেস ট্রেনের নন এসি ক্লাসে প্রতি কিলোমিটারে 1 পয়সা এবং এসি ক্লাসে 2 পয়সা করে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রেল। নন সাব আরবান ট্রেনের নন এসি অর্ডিনারি সেকেন্ড ক্লাসে প্রথম 500 কিলোমিটার পর্যন্ত কোনো ভাড়া বাড়ছে না। তারপর নন সাব আরবান ট্রেনের নন এসি অর্ডিনারি সেকেন্ড ক্লাসের ভাড়া 501 থেকে 1,500 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাবে 5 টাকা। 1,501 থেকে 2,500 কিলোমিটার পর্যন্ত ওই বৃদ্ধির পরিমাণ 10 টাকা। 2,501 থেকে 3,000 কিলোমিটার পর্যন্ত 15 টাকা। নন এসি নন সাবারবান ট্রেনের অর্ডিনারি স্লিপার এবং ফার্স্ট ক্লাসের ভাড়া প্রতি 2 কিলোমিটারে 1 পয়সা করে বৃদ্ধি পাবে। যদিও শহর এবং শহরতলির লোকাল ট্রেনের ভাড়া বাড়ানো হচ্ছে না। লোকাল এবং নন সাবারবান ট্রেনের সিজন টিকিটের ভাড়াও বৃদ্ধি করা হচ্ছে না। এদিকে পূর্ব ঘোষণা মতোই আজ
পয়লা জুলাই মঙ্গলবার থেকে ট্রেনের আধার ভিত্তিক তৎকাল টিকিট বুকিং শুরু করেছে রেল। আইআরসিটিসির ওয়েবসাইট ব্যবহারকারীরা তার অ্যাকাউন্টের সঙ্গে আধার যাচাই না করালে আজ থেকে তৎকাল টিকিট কাটাতে সমস্যায় পড়বেন। তবে অনলাইন অফলাইন ক্ষেত্রে ওটিপি ভিত্তিক তৎকাল টিকিট বুকিংয়ের প্রক্রিয়া সম্ভবত আগস্টের আগে শুরু হচ্ছে না। এছাড়াও আজ পয়লা জুলাই থেকে আধার কার্ড নিয়ে জারি হচ্ছে নতুন নিয়ম। এবার থেকে আপনি নতুন প্যান কার্ড তৈরি করলে আধার কার্ড হচ্ছে বাধ্যতামূলক। আইআরসিটিসি থেকে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আধার লিঙ্ক ওটিপি হচ্ছে আজ থেকে বাধ্যতামূলক। আইসিআইসিআই ব্যাংকে নির্ধারিত সীমার চেয়ে বেশিবার টাকা তুললে 23 টাকা দিতে হবে চার্জ। ফোনপের মতো তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ড বিল দিলে আজ থেকে 1% অতিরিক্ত চার্জ দিতে হবে আপনাকে। অপরদিকে তেলেঙ্গানা রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ইতিমধ্যে 34, চলছে উদ্ধার কাজ। তেলেঙ্গানা রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বাড়ল। মঙ্গলবার রাত জেলার পুলিশ সুপার পরিতোষ পঙ্কজ জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত 31 জনের দেহ উদ্ধার করা গিয়েছে। অন্যদিকে আহতদের মধ্যে 3 জন হাসপাতালে চিকিৎসার সময় মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। সোমবার সকালে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় পাশামাই লরম শিল্প তালুকের ওই রাসায়নিক কারখানা থেকে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয়রা দৌড়ে গিয়ে দেখেন কারখানার ছাদ উড়ে গিয়েছে 100 মিটার দূরে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার কারণে ঔষধের সামগ্রী তৈরির ওই কারখানায় বিস্ফোরণ ঘটেছে। তবে এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হলে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। এই ঘটনায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত ছাড়াও শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানা রাজ্যপাল জিষ্ণুদেব শর্মা। অপরদিকে আক্রান্ত হলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে ছুঁড়ে মারা হলো জলের বোতল, ভাইরাল ভিডিও। রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে আক্রান্ত অসমের মুখ্যমন্ত্রী। অভিযোগ, মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে ছোড়া হয়েছে জলের বোতল। ঘটনায় কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। হামলার এক ভিডিও ইতিমধ্যে হয়েছে ভাইরাল। বিজেপির তরফে প্রকাশ্যে আনা ভিডিওতে দেখা যাচ্ছে নিজের কনভয় নিয়ে কর্মসূচিতে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। কনভয়ের মাঝে একটি সাদা গাড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী। রাস্তার ধারে বহু নিরাপত্তারক্ষীর মাঝ থেকে মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ধেয়ে আসে সবুজ রঙের জলের বোতল। হেমন্তের গাড়িতেই আছড়ে পড়ে সেটি। যদিও কেউ ইচ্ছাকৃতভাবে মুখ্যমন্ত্রীর গাড়িতে বোতল ছুঁড়েছে নাকি ভুলবশত ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। যেতে হবে না এবার থেকে ভোটদান কেন্দ্রে, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে দিতে পারবেন ভোট। ভোটদান হবে মোবাইলেই। বিহারের পুরো ভোটে নজির গড়ল নির্বাচন কমিশন। নির্বাচন কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই, ঘরে বসেই ভোট দেওয়া যাবে মোবাইল অ্যাপের মাধ্যমে। পরীক্ষামূলকভাবে এমন ব্যবস্থা চালু হলো বিহারে। চলতি বছরের শেষে বিহারের বিধানসভা নির্বাচন, তার আগে পাটনা সহ 3 জেলায় 6 পুরসভা নির্বাচনে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতিতে ভোট গ্রহণ করা হলো। 28 জুন বিহারের পুনর্নির্বাচনে এই মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসে ভোট দিতে পেরেছেন ভোটাররা। পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হওয়া প্রকল্পের মূল লক্ষ্য ভোট কেন্দ্রে পৌঁছতে অক্ষমদের ভোটদানে উৎসাহিত করা। মোবাইলে ভোটদানের সুবিধে মেলায় প্রতিবন্ধী, গর্ভবতী মহিলা, বয়স্ক ব্যক্তিসহ ভিন রাজ্যে অভিবাসীরা ভোট প্রক্রিয়ায় অংশ নিতে পেরেছেন বলে দাবি করছেন নির্বাচন কমিশন। দেশের নির্বাচনে মোবাইলে ভোটদান ঐতিহাসিক ঘটনা বলাই যায়। কেমন থাকবে আজকে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের আবহাওয়া দেখে নেব এক নজরে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনভর বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে। উপকূল পশ্চিমের জেলার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা থাকায় আজ পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি রয়েছে। বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে। নিম্নচাপের কারণে উত্তাল থাকবে সমুদ্র, উঁচু ঢেউ উঠবে, ঝোড়ো হাওয়া বইবে সমুদ্রপৃষ্ঠে। তাই বাংলা উড়িষ্যা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 1 জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের মতো মেঘলা আকাশ বজায় থাকবে উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টি হবে জেলায় জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জেলাতেই, সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার আজ কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টির সতর্কবার্তা। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে।